very good. Sapiens problem solve হয়েছে, রাত জোগাড়ে মাঝামাঝি পড়ে কি পড়ে না, আর বাকি রাত্রি কাব্য ক্লাস করো না, এখন মাঝামাঝি অ্যাবসেন্ট দিয়ে একদিন একদিন আর যদি সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মুস্তফা। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে, ইন্টারনেটের প্রবলেমের কারণে ক্লাস নিতে শুরু হতে দেরি হয়েছে। ইন্টারনেটের সমস্যা আছে বন্ধুরা, হয়তো যে কোনো সময় প্রবলেম সৃষ্টি হতে পারে। আমরা তারপর চেষ্টা করছি যে ক্লাসটা নিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ক্লাসটা আমরা আবার নেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা বেশ কিছুদিন আলোচনা করেছিলাম। আজকেও সেই অধ্যায় নিয়ে আমরা আছি। তোমরা জানো যে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে আমরা ক্লাস করছিলাম। বন্ধুরা, আমরা চলে যাই মূল ক্লাসে। আমরা আবারও স্বাগত জানাই তোমাদেরকে আজকে ক্লাসে। আমরা গত ক্লাসের ধারাবাহিকতা আমরা কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো, যে কোম্পানি জনগণের নিকট থেকে মূলধন বাবদ যে অর্থ গ্রহণ করে তার জন্য যে প্রমাণপত্র দেওয়া হয় তাকে শেয়ার সার্টিফিকেট বলে। আমরা এখানে যেটা বলে যাচ্ছিলাম যে আমরা যে মূলধন সংগ্রহ করি, সেই মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে আমরা অনেক সময় ডিসকাউন্টে সংগ্রহ করে থাকি। আমাদের বন্ধুদের কমেন্টসে এরকম ছিল যে স্যার, শেয়ার অধিহার, শেয়ার অবহার, এগুলো সম্পত্তির পাশে দায়ের পাশে আসলে এগুলো কেন? সেই ধারাবাহিকতা কিন্তু আমরা ক্লাসে আছি এবং সাথে সাথে আমরা নতুন কিছু আজকে শিখব। বন্ধুরা, আমরা আগে দেখি যে কেন অবহার এবং অধিহার সম্পত্তি বা দায় পাশে বসে, তার বিষয়গুলো একটু দেখে নিই। তোমরা সবাই জানো যে আমরা সাধারণত মূলধন সংগ্রহ করি, যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ করে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। তো এখন আমরা যদি এরকম যদি কেউ শেয়ার কেনে, তারা এরকম একটা সার্টিফিকেট ডকুমেন্টস হিসেবে থাকে। একটা শেয়ারের দাম ধরে নাও 100 টাকা। এই 100 টাকা শেয়ারের উপরে যে দামটা লেখা থাকে এটাকে বলে ফেস ভ্যালু বা বুক ভ্যালু। বন্ধুরা, এই 100 টাকা শেয়ারের চেয়ে যদি আমরা বেশি মূল্যে বিক্রি করি, অনেক সময় যদি কোম্পানির গুডউইল খ্যাতি যদি ভালো থাকে বা কোম্পানি যদি শেয়ারের যদি ডিমান্ড মার্কেটে বেশি থাকে, তখন কি করে কোম্পানি সাধারণত তার যে ফেস ভ্যালু আছে তার চেয়ে বেশি মূল্যে শেয়ার বিক্রি করে। তোমরা অবশ্যই এগুলো শেয়ার ইস্যু সংক্রান্ত যে আমাদের অধ্যায় ছিল, সে অধ্যায়টা তোমরা হয়তো দেখেছো। তাহলে এই যে অতিরিক্ত 10 টাকা, কোম্পানি যে 100 টাকা শেয়ার যখন 110 টাকা বিক্রি করে, তাহলে এই 10 টাকাকে বলা হয় শেয়ার অধিহার, বা এটা একটা লাভ, এক ধরনের লাভ। 100 টাকা শেয়ার আমরা 110 টাকা বিক্রি করছি, তাহলে এটা আসলে আমাদের এক ধরনের লাভ। ওকে, তাহলে আমরা পেলাম অধিহারটা কি। শেয়ার বিক্রি করা হলো 110 টাকা, যার বহিঃমূল্য ছিল 100 টাকা। তাহলে বন্ধুরা, আমরা এই কোনটা সম্পত্তি কোনটা দায়, এইটা কিন্তু নির্ধারণ হয়ে যায় আমাদের যখন আমরা জাবেদা করি। যখন শেয়ারগুলো বিক্রি করে যখন আমরা জাবেদা করি, হিসাবভুক্ত করি, হিসাবভুক্তই কিন্তু আমাদেরকে নির্ধারণ হয়ে যায় যে কোনটা সম্পত্তি কোনটা দায়। তাহলে তোমরা যদি জাবেদাটা ঠিক মতো ভালো করে জানো বা বুঝো, তাহলে তোমাদের কিন্তু কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে শেয়ার অধিহার সম্পত্তি না দায় বা শেয়ার অবহার সম্পত্তি না দায়। তাহলে আমাদেরকে সেই বেসিক জায়গাটাতে আমি চেষ্টা করছি তোমাদের নক করার জন্য। তাহলে শেয়ার বিক্রি করলাম 110 টাকায় এবং এর বহিঃমূল্য যদি 100 টাকা হয়, এই শেয়ার বিক্রির সময় আমরা কী জাবেদা দিয়েছি এইটা একটু ফলো করো। তো আমরা নগদ টাকা পেয়েছি 110 টাকা, আমাদের নগদ সম্পত্তি বাড়ছে। আর এই যে 110 টাকার মধ্যে আমাদের 100 টাকা ছিল আমাদের শেয়ারের প্রকৃত মূল্য, 100 টাকা ছিল শেয়ারের প্রকৃত মূল্য। এই 100 টাকা আমরা সংগ্রহ করছি মূলধনের জন্য, তাহলে আমাদের মূলধন হিসেবে ক্রেডিট হবে, কারণ এই টাকাটা জনগণের বা শেয়ার মালিকদের। তাহলে আমরা তোমরা জানো যে মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের দায়। আর এই যে 10 টাকা আমরা বেশি নিয়েছি, এটা কিন্তু মূলধনী লাভ। তাহলে আমরা বন্ধুরা গত ক্লাসেও বলেছিলাম যে সমস্ত মূলধনী লাভ বা খরচগুলো, সমস্ত মূলধনী লাভ বা আয়গুলো আমাদের দায় সৃষ্টি করে। সমস্ত মূলধনী লাভ বা আয়গুলো দায় সৃষ্টি করে। তাহলে এই যে অতিরিক্ত 10 টাকা নিচ্ছে, তোমরা বন্ধুরা একটু খেয়াল করো, এই 10 টাকা যে অতিরিক্ত নিচ্ছি,
আমরা কোম্পানি নিয়েছি, কার টাকা নিয়েছি? জনগণের টাকা নিয়েছি। তাহলে জনগণের টাকা যদি আমরা নিয়ে যতক্ষণ নিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত আমাদের দায়। তাহলে এই যে 10 টাকা যে আমরা অতিরিক্ত নিয়েছি, এটা হচ্ছে মূলধনী লাভ। মূলধনী লাভ, তার মূলধনী লাভ বা মূলধনী প্রাপ্তিগুলো আমাদেরকে দায় সৃষ্টি করে, আর মূলধনী খরচ এবং মূলধনী ক্ষতিগুলো আমাদের সম্পদ সৃষ্টি করে। গত ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে এখন বন্ধুরা তোমরা বলো যে শেয়ার অধিহার আমরা এখানে রেকর্ড করেছি কি হিসাবে? দায় হিসাবে। তাহলে যখন আমি দায় হিসাবে রেকর্ড করি, ও আমার হিসাবে যতক্ষণ থাকবে, যেখানে থাকুক, সে আর্থিক বিবরণী থাকুক, সে রেওয়া মিলে থাকুক, সে খতিয়ানে থাকুক, যেখানে থাকবে সে দায় হিসাবেই থাকবে। অর্থাৎ তোমাদের বুঝতে আশা করি সমস্যা হয়নি যে আমরা কোনটা সম্পত্তি বা কোনটা দায়। আসলে এটা নির্ধারণ হয়ে যায় আমরা যখন জাবেদাটা করি, জাবেদা করি তখন নির্ধারণ হয়ে যায়। আর যখন জাবেদাটা নির্ধারণ হয়ে যায়, এরপর যেখানে থাকুক সেটা সম্পত্তি হলে সম্পত্তি পাশে থাকে, দায় হলে দায় পাশে থাকে। আশা করি তোমরা বুঝতেছো। তাহলে আমরা বুঝতে পারলাম যে শেয়ার অধিহারটা একটা মূলধনী লাভ। বন্ধুরা তোমরা তো মূলধনী লাভ বুঝো আশা করি। মূলধনী লাভ বা মূলধনী আয় এগুলো তোমরা বুঝো। ওই সংজ্ঞা অনুযায়ী আমাদের এই শেয়ার অধিহারটা হলো মূলধনী লাভ। তাই সমস্ত মূলধনী লাভগুলোকে দায় সৃষ্টি করে। তাহলে জাবেদায় যদি তুমি বুঝতে পারো, যেমন এখানে নগদ আমরা কি হিসাবে রেকর্ড করছি? সম্পত্তি হিসাবে রেকর্ড করছি। এখন এই নগদ টাকাটা আমার হিসাবে যেখানেই থাকুক না কেন, যে পর্যায়ে থাকুক না কেন, হিসাব চক্রের যে ধাপেই থাকুক না কেন, এটা সবসময় সম্পত্তি হিসেবে থাকবে। এটা আমি যে দায় হিসাবে রেকর্ড করেছি, এটা সবসময় দায়ী থাকবে। আবার এটাও আমি মূলধনের যে দায় হিসাবে রেকর্ড করেছি, এটাও দায় থাকবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের যে সমস্যা, যে তোমরা কখনো কেন দায় হয়, কেন সম্পত্তি হয়, এটা একমাত্র সমস্যা হলো যে তোমরা যদি জাবেদার পর্যায়ে যদি তোমরা এটা ঠিক রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে আর সমস্যা হবে না। এরপরে বন্ধুরা, এরপরে আমার তোমাদের কোশ্চেন ছিল শেয়ার অবলেখকের কমিশন। এটা কি? এটা সম্পত্তি না দায়? ঠিক একই কথা। আমি যখন শেয়ার অবলেখকের কমিশন দিব এবং দেওয়ার পর যে আমি জাবেদাটা দিব হিসাবে, সেই জাবেদা নির্ধারণ করে দেবে আমার শেয়ার অবলেখকের কমিশন সম্পত্তি না দায়। ওকে বন্ধুরা, শেয়ার অবলেখকের কমিশনটা একটু আমরা জেনে নেই। বিষয়টা কি? যে কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব বা ঝুঁকি যারা গ্রহণ করে তাদেরকে শেয়ার অবলেখক বলে। অর্থাৎ আমি একটা কোম্পানি, আমি শেয়ার বিক্রি করব, থার্ড একটা পার্টি এসে আমার শেয়ারগুলো বিক্রি করার দায়িত্ব নিচ্ছে। আমাকে সরাসরি বিক্রি করতে হচ্ছে না, ওই থার্ড একটা পার্টি এসে আমার কী করবে? আমার শেয়ারগুলো তারা বিক্রি করে দেবে। জাস্ট ওয়ান কাইন্ড অফ দালালির মতো অবস্থা। তাহলে সে আমার শেয়ারগুলো কোম্পানির কাছে বিক্রি করে দেবে, জনগণের কাছে বিক্রি করে দেবে। আমি এই বিক্রি করার বিনিময়ে আমি ওই থার্ড পার্টিকে যে টাকাটা দেব, সেটাকে বলা হয় মূলত শেয়ার অবলেখকের কমিশন। কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব বা ঝুঁকি যারা গ্রহণ করে তাদের শেয়ার অবলেখক বলে। এই দায়িত্ব বা ঝুঁকি গ্রহণের জন্য অবলেখকগণ কমিশন পেয়ে থাকে। তাহলে এই যে কমিশন পায় অবলেখকগণ, এটা হলো শেয়ার বিক্রি করার বিনিময়। এখন দেখো বন্ধুরা, এটা আমরা এই যে শেয়ার অবলেখকের কমিশন, এটা আমাদের জন্য কি এক ধরনের খরচ। কারণ আমরা তারা দায়িত্ব গ্রহণ করলো এবং এর বিনিময়ে যে আমি তাদেরকে অর্থ দেব, এটা কিন্তু আমাদের এক ধরনের খরচ। এখন দেখো খরচ সাধারণত দুই ধরনের থাকে, একটা মূলধনী খরচ, একটা মুনাফা দিয়ে খরচ। তাহলে দেখো মূলধনী যদি এই কমিশন অবলেখকের কমিশনটা কিন্তু মূলধনী খরচের মধ্যে একটার মধ্যে পড়ে। কারণ এই ধরনের খরচ সাধারণত সচরাচর হয় না। যে সমস্ত খরচ সাধারণত সচরাচর হয় না, মানে খুব কম, এবং এর নিয়মিত আবর্তিত হয় না, যে খরচগুলো নিয়মিত আবর্তিত হয় না। দেখো অবলেখকের কমিশন কিন্তু একটা প্রতিষ্ঠানে কিন্তু নিয়মিত হয় না। তাহলে এই নিয়মিত হয় না বিধায় এটা কিন্তু মূলধন জাতীয় খরচ। এখন মূলধন জাতীয় খরচ আমরা কী বলছিলাম? মূলধন জাতীয় খরচ আমাদের কী সৃষ্টি করে? সম্পত্তি সৃষ্টি করে। এই জন্য আমরা শেয়ার অবলেখকের কমিশন মুনাফা দিয়ে খরচ কী করে? খরচ সৃষ্টি করে। যেমন বেতন প্রদান করলাম, বেতন হিসাব ডেবিট, এটা খরচ। আর মূলধন জাতীয় সম্পত্তি অবলেখকের কমিশন, মূলধন জাতীয় খরচ অবলেখকের কমিশন, এটাও ডেবিট, কিন্তু এটা কী হিসাবে ডেবিট হয়েছে? এটা সম্পত্তি হিসাবে ডেবিট হয়েছে। আর বেতন প্রদান করলে এটা মুনাফা দিয়ে খরচ, এটা কিন্তু খরচ হিসাবে রেকর্ড করা হয়। তাহলে আমরা এখানে শেয়ার অবলেখকের কমিশনটা আমরা সম্পত্তি হিসাবে, এখানে সম্পত্তি হিসাবে, এটা কী সম্পত্তি? এটা ভুয়া সম্পত্তি। ভুয়া সম্পত্তি হলো এরকম যে আমাদের যে সম্পত্তি, যে আইটেমগুলো আমাকে সম্পত্তি দেখাতে হয়, কিন্তু এই সম্পত্তির বিপরীতে আমরা কিছু দেখতে পাই না, বা এই সম্পত্তি বিক্রি করতে গেলে মার্কেটে কোনো টাকা পাওয়া যাবে না, এই ধরনের সম্পত্তিগুলোকে বলা হয় ভুয়া সম্পত্তি। তাহলে এখানে অবলেখক কমিশন যখন আমরা রেকর্ড করেছি, অবলেখক কমিশন হিসাব ডেবিট, এই ডেবিট রেকর্ড করা হয়েছে মূলধন দিয়ে খরচ এবং সম্পত্তি হিসাবে। এই জায়গাটাতে তুমি যদি বুঝতে পারো
যেটা আমি কী হিসাবে রেকর্ড করেছি, তাহলে কিন্তু তোমাদের আর কোথাও সমস্যা হওয়ার কথা না। কারণ একবার যখন আমি এই সম্পত্তি হিসাবে রেকর্ড করেছি, তখন আমার যে পর্যায়ে আমি অবলেখক কমিশন লিখি না কেন, এটা সম্পত্তি হিসাবেই আমার ট্রিট হবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট কার্ড, ব্যাংকে থেকে আমরা টাকাটা দিয়ে দিই সাধারণত। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে অবলেখকের কমিশন একটা মূলধন জাতীয় খরচ। সমস্ত মূলধন জাতীয় খরচগুলো কী সৃষ্টি করে? সম্পত্তি সৃষ্টি করে। যেমন আর্যাবত্ত ক্রয় করা হলো, এটা কিন্তু মূলধন জাতীয় খরচ। এইরকমই কিন্তু একটা খরচ, কিন্তু আর্যাবত্ত ক্রয় করা হলো আর অবলেখক কমিশন দেওয়া হলো, এটার মধ্যে মৌলিক ডিফারেন্স আছে। আর্যাবত্ত ক্রয় ক্ষেত্রে এটা একটা দুইটাই মূলধন জাতীয় খরচ, কিন্তু একটা দৃশ্যমান, যেটার বিপরীতে আমার অ্যাসেট আছে, অ্যাসেট দেখতে পাই, এবং সেই অ্যাসেটটা আবার বিক্রি করতে গেলে আমি টাকা পাবো। কিন্তু এই অবলেখক কমিশন এটাও মূলধন জাতীয় খরচ, এটাও সম্পত্তি, কিন্তু এটার ডিফারেন্স হলো, আর্যাবত্ত করার সাথে ডিফারেন্স হলো যে এই সম্পত্তিটা বিক্রি করে আমি কোনো টাকা পাবো না, বা এইটা আমাদের অদৃশ্য সম্পত্তি, ভুয়া সম্পত্তি, অদৃশ্য এবং ভুয়া। এখন প্রশ্ন আসতে পারে বন্ধুরা যে আমরা যে সম্পত্তি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মার্কেটে গেলে বিক্রি করলে কোনো টাকা পাওয়া যাবে না, এটা কেন আমরা হিসাবভুক্ত করি? আমাদের এটা হিসাবভুক্ত করতে হবে, কারণ আমরা জানি যে হিসাব সমীকরণের একটা একটা হিসাব সমীকরণ বা দুতফা দাখিলা পদ্ধতির একটা মূল শর্ত হলো যে অ্যাসেট সমান লাইবিলিটি। এই যে হিসাব সমীকরণটা, অ্যাসেট সমান লাইবিলিটি, এই অ্যাসেট সমান লাইবিলিটি আমাকে এই সমীকরণ অনুসরণ করার জন্য এটা করতে হবে। কারণ আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে ব্যাংক থেকে যদি টাকা চলে যায় আমার কম পয়সার জন্য, তাহলে এটা আমি ক্রেডিট করেছি, তা নিশ্চয়ই আমাকে একটা আইটেম আমাকে ডেবিট করতেই হবে, নাহলে আমাদের হিসাব মিলবে না। তাহলে আমরা এটা কিন্তু অনেক সময় কোশ্চেন করা হয় যে অদৃশ্য বা ভুয়া সম্পত্তি দেখা যায় না, চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, মার্কেটে গেলে বিক্রি করতে গেলে টাকা পাওয়া যায় না, তারপর কেন এটা আমরা হিসাবভুক্ত করব? এটা একটাই জবাব, যেটা হলো হিসাব সমীকরণকে অনুসরণ করার জন্য। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। এরপর দেখো বন্ধুরা, আমরা আরও কিছু বিষয় নিয়ে আসি, যেমন আয়কর সঞ্চিতি নিয়ে তোমাদের কথা ছিল যে আয়কর সঞ্চিতি যদি বড় হয়, পুরাতনটা বড় হয়, তাহলে আমরা কি করব, এরকম একটা কোশ্চেন তোমাদের ছিল। ওকে বন্ধুরা, আমরা আয়কর সঞ্চিতি নিয়ে যে সমস্যাগুলো থাকে সেগুলো আমরা একটু দেখিয়ে নিই। আমাদের রেওয়া মিলে আয়কর দেওয়া থাকে এরকম, আবার আয়কর সঞ্চিতিও দেওয়া থাকে। আয়কর দেওয়া থাকে ডেবিট পাশে, এটা খরচ, আর আয়কর সঞ্চিতি আছে আমাদের ক্রেডিট পাশে, এটা একটা ফান্ড তহবিল। গত বছর আমরা এই ফান্ডটা রেখেছিলাম সঞ্চিতি। বন্ধুরা তোমরা কি বলতে পারো এই আয়করটা আমি রেওয়া মিলে কী হিসাবে রেকর্ড করেছি এবং এই আয়কর সঞ্চিতি আমি কী হিসাবে রেকর্ড করেছি? এগুলো আমাদেরকে কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে। তোমরা জানো রেওয়া মিলের ডেবিট পাশে কী আইটেম আসে? রেওয়া মিলের ডেবিট পাশে দুইটা আইটেম আসে, একটা হয় খরচ, নাহলে সম্পত্তি, এই দুইটা আসে। আর ক্রেডিট পাশে কী আসে? হয় আয় আসে এবং দায় আসে। তাহলে আমার প্রশ্ন হলো আয়কর এখানে ডেবিট হয়েছে, আয়কর সঞ্চিতি ক্রেডিট হয়েছে, আমরা কী হিসাবে ডেবিট এবং ক্রেডিট করেছি এইটা আমাকে একটু জানাও। যদি বন্ধুরা আজকে আমাদের নেটে একটু প্রবলেম হচ্ছে, এই যে রেওয়া মিলে যে আয়কর আমি দেখা দিচ্ছি, রেওয়া মিলে যে আয়কর, এই আয়কর অলরেডি পরিশোধ করা হয়েছে এবছর, এবং পরিশোধ করে আমরা আবেদন দিয়েছি আয়কর হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। সেই যে আবেদন অনুযায়ী খতিয়ান হয়ে আমাদের এখানে আয়কর চলে আসছে। আর আয়কর সঞ্চিতি যেটা আছে, দেখো বন্ধুরা, আয়কর সঞ্চিতি যেটা আছে, এটা আমরা গত বছর আয়করের জন্য ফান্ড রাখা হয়েছিল। গত বছর আমরা যে আয় ছিল সেই আয় থেকে আমরা একটা অংশ ফান্ড করে রেখেছিলাম, যে এখান গত বছরে যে আয়কর হবে সেখান থেকে এই ফান্ডটা আমরা পরিশোধ করব। তাহলে আমরা গত বছরের আয়কর, এটা ফান্ড, এটা কিন্তু পুরাতন সঞ্চিতি, এটা কিন্তু পুরাতন বলা হয়, এটাকে বলা হয় পুরাতন সঞ্চিতি, কারণ এটা গত বছর রাখা হয়েছিল। তাহলে আমরা রেওয়া মিলে যে আয়করটা পাবো সেটা এবছর পরিশোধ করেছি, আর রেওয়া মিলে আয়কর সঞ্চিতি যেটা পাবো সেটা কিন্তু গত বছর আমরা ফান্ড করে রাখছিলাম। এই ফান্ড যেটা করে রাখছিলাম এটা কিন্তু মুনাফা থেকে ফান্ড করে রাখছিলাম। হ্যাঁ, তাহলে এখন মুনাফা থেকে যদি ফান্ড করে রাখে, বন্ধুরা আমি আগে বলেছি মুনাফা হলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়, আর এই মুনাফা থেকে যত রকমের ফান্ড সৃষ্টি করা হবে সবগুলো কিন্তু দায়। অর্থাৎ এখানে আয়কর সঞ্চিতিটা কিন্তু রেওয়া মিলে দায় হিসাবে কিন্তু ক্রেডিট পাশে বসছে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। এবার দেখো সমন্বয় বলা থাকে, এবছরে ফান্ড সমন্বয় বলা আয়কর সঞ্চিতি রাখতে হবে 30,000 টাকা। তাই এটা এবছরে ফান্ড সৃষ্টি করতে হবে। তাহলে আমরা আয়কর সংক্রান্ত 3টা আইটেম পেলাম। একটা হলো রেওয়া মিলে আয়কর ডেবিট পাশে, আয়কর সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট পাশে, এটা বিগত বছরে ফান্ড রাখা হয়েছিল আয়কর দেওয়ার জন্য। আর সমন্বয় যে একটা আয়কর পাওয়া আছে সেটা হলো এবছর আমরা আবার নতুন করে ফান্ড সৃষ্টি করেছি। এখন বন্ধুরা কে কোথায় যাবে? এই আয়কর, দেখো বন্ধুরা, আয়কর এবং এই আয়কর সঞ্চিতি, এই আয়কর এবং আয়কর যে সঞ্চিতি আছে, এই যে আয়কর আছে,
এই আয়কর এবং এই আয়কর সঞ্চিতি এই দুইটা যাবে আমাদের সংরক্ষিত মূলধন বিবরণীতে, সংরক্ষিত মূলধন বিবরণীতে, সংরক্ষিত মুনাফা বিবরণীতে, সংরক্ষিত মুনাফা বিবরণীতে এটা আমাদের যাবে আয়কর এবং আয়কর সঞ্চিতি। আর এই যে আয়কর সমন্বয় যেটা রাখা হয়েছে, যেহেতু এটা মুনাফা থেকে রাখা হয়, চলতি বছর মুনাফা, এটা আয় বিবরণীতে, আয় বিবরণীতে আমরা নিট লাভ একদম সমস্ত বিষয়গুলো যোগ বিয়োগ করার পর নিট লাভ বের করবো। নিট লাভ বের করার পরে চলতি বছরের যে আমাদের ফান্ডস রাখা হবে সেটা আমরা আয়কর সঞ্চিতি নামে আয় বিবরণীতে আমরা বাদ দিয়ে আমরা কর পরবর্তী নিট লাভ বের করবো। এখন বন্ধুরা অনেকে প্রশ্ন আসছে যে এরকম কেন স্যার, 2 টাকা আয়কর, 2 টাকা গেল সংরক্ষিত মুনাফা বিবরণীতে এবং 1 টাকা গেলো আয় বিবরণীতে। এক সময় আমরা যখন ছাত্র ছিলাম তখন 1993 সালে কোম্পানি আইন ছিল। 1993 সালে কোম্পানি আইনে 1913 সালের কোম্পানি আইনে আমাদের তোমরা জানো যে কোম্পানি আইনে আমাদের আর্থিক বিবরণী কীভাবে উপস্থাপন করতে হয় সেটা নির্দিষ্ট করে দেওয়া থাকে। তো 1913 সালে কোম্পানি আইনে আয়কর সংক্রান্ত সমস্ত বিষয়গুলোই আমাদের সংরক্ষিত মুনাফা বিবরণীতে যেত, সংরক্ষিত মুনাফা যেত। কিন্তু 1994 সালে যে এখন যে কোম্পানি আইন চলতেছে সেই কোম্পানি আইনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে আয়কর এবং আয়কর সঞ্চিতি যেটা রেওয়া মিলে থাকবে সেটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, আর চলতি বছরে যে নতুন আয়কর সঞ্চিতি ফান্ড সৃষ্টি করা হবে এটা চলতি বছরে আয় বিবরণীতে নিট মুনাফা থেকে বাদ দিতে হবে। এটা কিন্তু আইনের একটা বিষয়, অর্থাৎ এখানে কিন্তু আমার নতুন করে কোনো ব্যাখ্যার কিছু নাই। হ্যাঁ, এখানে নতুন কোনো ব্যাখ্যার কিছু নাই, এইটা আমাদের কোম্পানি আইনে যেভাবে উপস্থাপন করতে বলছে আমাকে সেভাবে উপস্থাপন করতে হবে। এখন প্রশ্ন হলো যে একটা বন্ধু বলেছিল যে আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী যখন দেখাই তখন দেখো বন্ধুরা যে বিষয়টা থাকে সেটা হলো আমাদের আয়কর আসে 25,000 টাকা, আয়কর আসে 20,000 টাকা আর আয়কর সঞ্চিতি আছে 25,000 টাকা। আমরা আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিই। এখন যদি এরকম হয় যে উপরেরটা ছোট নিচেরটা বড়, আমরা সংরক্ষিত মুনাফা বিবরণীতে আয়কর থেকে আমরা আয়কর সঞ্চিতি যেটা এই রেওয়া মিলে আছে এই দুইটা আমরা আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে দেখাই। তাহলে এখন যখন এই 25,000 টাকা যখন নিচেরটা বড় হয়ে যায় তখন আমরা আউটার কলামে 5,000 টাকা আমরা কি করব, মাইনাস ফিগার হিসেবে দেখাবো। এটা কোনো প্রবলেম না, মাইনাস ফিগার হিসেবে দেখাবো। আশা করি তো বন্ধুরা বুঝতেছো। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণীতে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিব। তাহলে যদি এটা ছোট হয় আর নিচেটা যদি বড় হয় তাহলে আমরা এখানে মাইনাস ফিগার দিয়ে 5,000 টাকা আউটার কলামে বসাই দেবো। আর যদি উপরেটা যদি বড় হতো, যদি উপরে 30,000 টাকা হতো আর যদি নিচেটা 25,000 টাকা হতো তাহলে তো আমাদের কোনো সমস্যাই নেই। তাহলে আমরা আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার ক্ষেত্রে যদি কখনো আয়কর সঞ্চিতি পুরাতন আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে আমরা বড় ফিগারটু যেটু মাইনাস হবে সেটু মাইনাস ফিগারটু আমরা আউটার কলামে বসাই দেবো। তা বন্ধুরা তোমরা আয়কর সংক্রান্ত হয়তো বিষয়গুলো তোমরা বুঝতেছো যে আমাদের আয়করের 3টা অপশন থাকতে পারে। একটা হলো রেওয়া মিলে 2টা আয়কর থাকতে পারে, একটা আয়কর সঞ্চিতি আর সমন্বয় একটা আয়কর সঞ্চিতি থাকতে পারে। তার রেওয়া মিলে আয়কর হলো এবছর আমরা পরিশোধ করেছি। রেওয়া মিলে যদি আয়কর সঞ্চিতি এটা বিগত বছর আমরা ফান্ড সৃষ্টি করে রাখছিলাম, এটা দায় হিসাবে আছে। আর এখানে আয়কর সঞ্চিতি আমরা এবছর ফান্ড সৃষ্টি করব আয়করের জন্য। তাহলে আশা করি তোমরা বন্ধুরা বুঝতেছো এই 2 আয়কর আমরা সংরক্ষিত মুনাফা আয় বিবরণীতে, সংরক্ষিত মুনাফা বিবরণীতে আমাদের আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে, আর এই চলতি বছরের নতুন যে আয়কর সঞ্চিতি আছে সেটা আমাদের আয় বিবরণীতে নিট লাভ থেকে চলতি বছরের আয়কর সঞ্চিতি বাদ দিয়ে আমরা কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করব। আশা করি বন্ধুরা তোমাদের আয়কর সংক্রান্ত আশা করি আর ঝামেলা থাকবে না। এখানে দেখিয়ে দিয়েছি আমরা, দেখো যে এখানে সংরক্ষিত আয় বিবরণীতে যেটা তোমাদের কোশ্চেন ছিল যে যদি নিচেরটা বড় হয় তাহলে আমরা এই আয়কর থেকে আমরা আয়কর সঞ্চিতি বাদ দিয়ে আউটার কলামে আমরা 5,000 টাকা মাইনাস ফিগারে বসিয়ে দিয়েছি। আশা করি আর তোমাদের সমস্যা হবে না। বন্ধুরা আমরা কিছু বিষয় আবার একটু দেখে নেই যে যাতে আর সমস্যা না হয়। আমরা এই জাবেদাগুলো এখানে যে বিষয়গুলো আছে, সমন্বয়গুলো আছে, সেই সমন্বয়গুলো আমরা আলোচনা করব এবং বকেয়া সমন্বয়, অগ্রিম সমন্বয় এই বিষয়গুলো কীভাবে আসে এগুলো আমরা দেখে নেব। এরপর আমরা কিছু সমন্বয় গভীর যেগুলো তোমাদের খুব সমস্যা সৃষ্টি করে এমন কিছু সমন্বয় আমরা তোমাদেরকে দেখিয়ে দেন একটা আর্থিক বিবরণী আমরা করার চেষ্টা করব শেষে। বন্ধুরা আমরা এই ধরনের সমন্বয় আমরা প্রায় পেয়ে থাকি
যে এবং আমরা কনফিউজ হয়ে থাকি যে বেতন একটা খরচ, ভাড়া খরচ, বিমা সালামি খরচ, মজুরি খরচ, এরকম অনেক খরচ আমাদের রেওয়া মিলে থাকে এবং সমন্বয়তে আমরা দেখি যে বেতন বকেয়া থাকে, ভাড়া বকেয়া থাকে, বিমা সালামি বকেয়া থাকে, মজুরি বকেয়া থাকে। এরকম অসংখ্য আমাদের এমন কোনো আর্থিক বিবরণী নাই যেখানে করতে গেলে আমরা এরকম অনেক খরচগুলোর বকেয়া আমরা পেয়ে থাকি। খরচ থাকে রেওয়া মিলে, সমন্বয় থাকে বকেয়া। এখন অনেক সময় আমরা বলে থাকি যে তোমরা বকেয়া থাকলেই যোগ করবে। আর্থিক বিবরণীতে যখন তোমরা আয় বিবরণী করবে তখন তোমরা বেতন থাকলে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করবা, আর অগ্রিম বেতন থাকলে বিয়োগ করবা। এইটা কিন্তু আমরা বলি বা আমি মোস্তফা অনেক সময় বলি, কিন্তু তোমরা সেইটাই করো এবং মনে করো যে স্যার বলেছে বকেয়া থাকলে যোগ করতে হবে আর অগ্রিম থাকলে বিয়োগ করতে হবে। প্রশ্ন হলো আমি মোস্তফা বললেই কিন্তু এটা যোগ হবে না, বিয়োগ হবে না। এর মূল বিষয়গুলো তোমাকে উদ্ঘাটন করতে হবে। যদি মূল বিষয়গুলো উদ্ঘাটন করতে হয়, কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, তাহলে কিন্তু তোমরা বেসিক্যালি শিখতে পারবে এবং সেটাই কিন্তু আসল শিক্ষা। বন্ধুরা দেখো, তোমাদের বলে নেই, বেতন আমরা এখানে রেওয়া মিলে ডেবিট করেছি কারণ এটা বেতনটা আমাদের জন্য খরচ। আর বেতন বকেয়া আছে, বেতন বকেয়া আছে আমাদের কত টাকা, এখানে বলা আছে 5,000 টাকা দেওয়া আছে আর এখানে 1,000 টাকা বকেয়া আছে বলা আছে। এর মানেটা কি? এর মানেটা হলো আমরা বেতন আমাদের ছিল মোট 6,000 টাকা, বেতন ছিল এই বছরে মোট 6,000 টাকা। এর মধ্যে আমরা 5,000 টাকা আমরা পরিশোধ করেছি এবং সেটা হিসাবভুক্ত করেছি, পরিশোধ করেছি এবং হিসাবভুক্ত করেছি। বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে রেওয়া মিলের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু সবসময় হিসাবভুক্ত হয়ে থাকে, কারণ হিসাবভুক্ত না হলে এটা কিন্তু রেওয়া মিলে আসতে পারে না। কারণ আমরা জানি জাবেদা করি, জাবেদার পরে খতিয়ান করি এবং খতিয়ান থেকে খতিয়ানের যেগুলো আমার রেওয়া মিলে আসে। তাহলে রেওয়া মিলের মূল উৎস কোথায়? মূল উৎস হলো জাবেদা। তাহলে জাবেদা হলে কি? আমরা লেনদেন লিপিবদ্ধ করার একটা স্থান, এখান থেকেই কিন্তু লেনদেন লিপিবদ্ধ হয়। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে রেওয়া মিলের যে আইটেমগুলো আছে সবগুলো লিপিবদ্ধ করা, আর রেওয়া মিলের বাইরে যা থাকবে, রেওয়া মিলের বাইরে যাই থাকবে সেগুলো আমরা হিসাবভুক্ত করি নাই, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ রেওয়া মিলে যেটা আছে সেটাই শুধু জাবেদা হয়ে খতিয়ান হয়ে রেওয়া মিলে আসছে, আর রেওয়া মিলের বাইরে যা আছে সেটা হিসাবভুক্ত করা হয়নি। তাহলে আমরা এখানে বেতন দেওয়া আছে রেওয়া মিলে 5,000 টাকা ডেবিট পাশে, মানে কি আমরা এই বেতনের জন্য আমরা জাবেদা দিয়েছিলাম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট আর ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, আর নগদান হিসাব ক্রেডিট। এই যে বেতন ডেবিট করেছি আমরা, বেতন হিসাব ডেবিট করেছি, এই বেতন খতিয়ান হয়ে রেওয়া মিলে চলে আসছে। তাহলে এই বেতনটা আমরা পরিশোধ করেছি এবং হিসাবভুক্ত করেছি। আশা করি বন্ধুরা বুঝতেছো। আর সমন্বয় যেটা আছে এটা কিন্তু আমাদের হিসাবভুক্ত করা হয়নি। এখন এক প্রশ্ন হলো যে এইটা যদি আমরা হিসাবভুক্ত করতে হয় তাহলে আমরা অনেক সময় বলি যে খরচের সাথে বকেয়া থাকলে যোগ করবা আর অগ্রিম থাকলে বিয়োগ করবা, কিন্তু আসল বিষয়টা এটা না। আসল বিষয়টা হলো এই যে 1,000 টাকা যে বকেয়া আছে এই বকেয়া বিষয়টা আমাকে হিসাবভুক্ত করতে হবে, কারণ আমরা জানি হিসাবভুক্তকরণ ছাড়া আমাদের অ্যাকাউন্টিংয়ের কোনো বিষয় আমরা নিয়ে আমরা কথা বলতে পারবো না। কারণ আগে আমাদের অ্যাকাউন্টিংয়ের মূল কাজই হলো যে কোনো ঘটনা বা যেগুলো আর্থিক ঘটনা সেগুলো আগে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা যদি এই বেতনটাকে লিপিবদ্ধ করি বন্ধুরা, তাহলে কি জাবেদা হয়? দেখো বেতন বকেয়া আছে, তাহলে বেতন যদি বকেয়া থাকে এর মানে কি? আমার শ্রমিক বা কর্মচারী আমার কাজ করেছে কিন্তু আমি তাকে টাকা দেই নাই, এটাই তো, যে সে কাজ করেছে কিন্তু টাকা দেই নাই। তাহলে আমরা জানি বন্ধুরা যদি কারো কাছ থেকে যদি আমরা সুবিধা নেই, শ্রমিকের হাতে সুবিধা নিচ্ছি, সুবিধা নেওয়াটাই আমাদের জন্য খরচ, সুবিধা নেওয়াটাই আমাদের জন্য খরচ, অর্থাৎ বেতনটা আমাদের জন্য একটা খরচ। তাহলে বেতন হিসাব ডেবিট, যেহেতু আমি সুবিধা নিয়ে ফেলছি অর্থাৎ আমার এটা কিন্তু তুমি মিলিয়ে দেখো যেখান থেকে আমি সুবিধা নিচ্ছি সেটাই কিন্তু আমার খরচ, এটা মিলিয়ে দেখো তোমরা। এবং এই যদি মিলিয়ে দেখো সব জায়গায় যে আমি সুবিধা গ্রহণ করলে এটা আমার জন্য খরচ। তা বেতন আমি কর্মী থেকে আমি সুবিধা নিচ্ছি, বেতন হিসাব ডেবিট, কিন্তু কর্মীকে আমি প্রতিদান দেই নাই। যতক্ষণ পর্যন্ত প্রতিদান না দেবো ততক্ষণ পর্যন্ত কি আমি কর্মীর কাছে দায়বদ্ধ। তাহলে যেহেতু দায়, তাহলে আমার এখানে বকেয়া বেতনটা দায়, বকেয়া বেতন দায় বাড়ছে ক্রেডিট। তাহলে এখানে আমি বন্ধুরা বেতন ডেবিট করছি খরচ হিসাবে, দেখো বন্ধুরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এটা খরচ হিসাবে। আর এখানে বকেয়া বেতন আমি ক্রেডিট করছি দায় হিসাবে। এখান থেকে তোমাকে বলে দেবে যে আমি এটা এই যে বকেয়া বেতনটা আমি কিভাবে রেকর্ড করব, দেখো এখান থেকে কিন্তু বলে দেবে। তাহলে আশা করি তোমরা এই জাবেদাটা বুঝতে পারছো। এটা বলে আমরা কি বলি? সমন্বয় জাবেদা। যদি সমন্বয় জাবেদা যদি বুঝতে পারো, এই সমন্বয় জাবেদা বলে দেবে তুমি এটা কোথায় যোগ করবা, কোথায় বিয়োগ করবা, কোথায় সম্পত্তি পাশে বসাবা, কোথায় দায় পাশে বসাবা। তাহলে দেখো বন্ধুরা কীভাবে বলে দেয়। যদি জাবেদা তুমি বুঝে থাকো, দেখো বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে আমরা দেখো বেতন হিসাব ডেবিট করেছি, খরচ ডেবিট করেছি। আর এখানেও দেখো
এখানে দেখো বেতন কি আছে, রাও মিলে ডেবিট আছে না? তো আমরা জানি ডেবিট আর ডেবিট কি হয়, ডেবিট ডেবিট যোগ হয়, এই জন্য কিন্তু বেতনের সাথে বকেয়া বেতনটা যোগ হয়েছে। এই যে বেতন দেখো ডেবিট, আর এখানে কিন্তু রাও মিলে বেতনের ডেবিট, তাহলে এই ডেবিট ডেবিট যোগ হবে। এই জন্য কিন্তু আমরা কি করি, আয় বিবরণীতে বেতনের সাথে বকেয়া বেতনটা যোগ করি। আশা করি বুঝতেছো। আর দেখো এই বকেয়া বেতন আমরা ক্রেডিট করেছি, বকেয়া বেতন ক্রেডিট করেছি কি হিসাবে ক্রেডিট করেছি, দায় হিসাবে। তাহলে আমরা বন্ধুরা দায় কোথায় লিখি, আমরা লিখি আর্থিক অবস্থা বিবরণী বা ব্যালেন্স শিটে আমরা দায় পাশে লিখি। তাহলে তোমাকে কিন্তু আমি বলবো যে বকেয়া বেতন থাকলে যোগ করো বেতনের সাথে আর দায় পাশে বসাও, এটা কিন্তু না। এই জাবেদা তাকে ইনস্ট্রাকশন দিয়েছে, এই সমন্বয়টা জাবেদা ইনস্ট্রাকশন দিয়েছে, এটা কি করতে হবে, জাবেদা বলছে বেতন হিসাব ডেবিট খরচ, আর এখানে বেতন কি আছে ডেবিট, তাহলে এই ডেবিট আর ডেবিট যোগ হয়েছে। আর এটা যেহেতু দায়, এটা আর্থিক অবস্থা বিবরণী বা ব্যালেন্স শিটে দায় পাশে বসবে। অর্থাৎ তোমরা যদি সমন্বয়গুলোর কোনোভাবে কারেক্ট যদি আনসার করতে জাবেদা করতে পারো, এইটাই করতে পারো, তাহলে ওই সমন্বয় জাবেদাটাই তোমাকে ইনস্ট্রাকশন দেবে যে আমি কার সাথে দিয়ে যোগ হব, কার সাথে দিয়ে বিয়োগ হব, এবং কে সম্পত্তি পাশে বসবে, কে দায় পাশে বসবে। এইটাই মূলত মৌলিক শিক্ষার জায়গা। এছাড়া যদি অন্য কোনো ওয়েতে মুখস্থ করার চেষ্টা করো, বকেয়া বেতনের সাথে বকেয়া বেতন যোগ হবে, যদি মুখস্থ করার চেষ্টা করো যে সমস্ত খরচের সাথে বকেয়া থাকলে যোগ করবো, এটা কিন্তু আসলে শিক্ষা হবে না। তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গায় নতুন একটা বিষয় যদি তুমি সমস্যায় পড়ো, তাহলে কিন্তু তুমি সেটা সমাধান করতে পারবে না। বন্ধুরা এইভাবে আমাদের শিখতে হবে। ঠিক এভাবে দেখো ভাড়া বকেয়া আছে, তাহলে আমরা জানি ভাড়া যদি বকেয়া থাকে যা যাবে কি হবে, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে এখানে ভাড়া ডেবিট আছে, আবার আমরা সমন্বয় জাবেদার জন্য ভাড়া হিসাব ডেবিট করেছি, তার ডেবিট ডেবিটে যোগ হবে, আর বকেয়া ভাড়া আমরা ক্রেডিট করেছি দায় হিসাবে, এটা দায় পাশে যেয়ে বসবে। আশা করি বন্ধুরা এই বকেয়া খরচ সংক্রান্ত আর তোমাদের সমস্যা থাকার কথা না, এবং তোমরা আশা করি আর এভাবে শিখবে না যে ভাড়া বকেয়া থাকলে ভাড়ার সাথে যোগ হবে আর দায় পাশে বসবে, এভাবে আশা করি শিখবে না। তোমরা এরা জাবেদা করার চেষ্টা করবা, জাবেদা করে দেন তুমি পোস্টিং দেওয়ার চেষ্টা করবা যে এটা কীভাবে আমরা জাবেদা অনুযায়ী পোস্টিং দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমাদের আসল শিক্ষাটাই হবে ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আমরা এই বকেয়া আশা করি বকেয়া খরচগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। এখন আসো অগ্রিম খরচ নিয়ে কিন্তু আমাদের আচ্ছা বকেয়া আয় নিয়ে আমরা একটা কথা বলে নিই, তারপর আমরা অগ্রিমে যাচ্ছি। তাহলে বন্ধুরা এখন দেখো আমরা এবার বকেয়া খরচ নিয়ে কথা বলছি, বকেয়া আয় নিয়ে কথা বলবো। তোমরা জানো যে বিক্রয় একটা আয়, বিনিয়োগের সুদ আয়, উপভাড়া প্রাপ্তি আয়, শিক্ষানবিশ সালামি প্রাপ্তিও আয়, তোমরা জানো। এবং আয় বিধায় আমাদের কি হয়েছে, এগুলো সবগুলো ক্রেডিট পাশে বসছে, রেওয়া মিলে ক্রেডিট পাশে আছে, সবগুলো রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে আয় বিধায়। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় রেওয়া মিলের। তাহলে এখন এখানে বলা আছে ৫,০০০ টাকা বিক্রয় হিসাবভুক্ত হয়নি, বিনিয়োগের সুদ ১,০০০ টাকা, উপভাড়া প্রাপ্তি ৫০০ টাকা এবং শিক্ষানবিশ সালামি ১,০০০ টাকা বকেয়া আছে। বন্ধুরা তোমরা দেখতেছো আমাদের যে এখানে যে আমাদের এগুলো সব আয়, এবং আমরা বলেছি যে রেওয়া মিলে যেগুলো থাকে এগুলো কি হিসাবভুক্ত করা থাকে। আগে খরচগুলো হিসাবভুক্ত করা ছিল, এখন আয়গুলো হিসাবভুক্ত আছে। এবং এখন দেখো বন্ধুরা যে আমাদের আয় বকেয়া আছে, এখানে ৫,০০০ টাকা বিক্রয় হিসাবভুক্ত হয়নি। একথা অর্থ কি? একথা অর্থ হলো যে বিক্রয়টা আমাদের আয়, এবং বিক্রয় যদি হিসাবভুক্ত না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এই বিক্রয়টা আমাদের ধারে বিক্রি করেছিলাম। বিক্রয় যদি হিসাবভুক্ত করা না থাকে এবং অন্য কোনো কথা বলা না থাকে তাহলে বুঝতে হবে এই বিক্রয়টা আমাদের ধারে বিক্রয় হয়েছে। তাহলে ধারে বিক্রয়টাও কি বকেয়া আয়, বিনিয়োগের সুদ বকেয়া, উপভাড়াও বকেয়া। এখন বন্ধুরা আমাদের জানতে হবে এই বকেয়ার জন্য আমাদের কি জাবেদা হয়, কারণ আমরা জানি রেওয়া মিলে এগুলো হিসাবভুক্ত আছে, এগুলো জাবেদা হয়ে খতিয়ান হয়ে রেওয়া মিলে আসছে, এবং সমন্বয়গুলো হিসাবভুক্ত করা নেই, এগুলোকে আমাকে হিসাবভুক্ত করতে হবে। এবং হিসাবভুক্ত করার জায়গাটা কিন্তু একমাত্র জায়গা হলো অ্যাকাউন্টিংয়ের জাবেদা। তো জাবেদা থেকে তুমি যদি করতে পারো যে এখানে বিক্রয় হিসাবভুক্ত হয়নি মানে বিক্রয় বকেয়া আছে বা বিক্রয় ধারে বিক্রয়, তাহলে আমরা জানি যে ধারে যদি বিক্রয় করি তাহলে আমরা টাকা পাবো। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বা তোমার এই জাবেদাগুলো তোমার সাধারণত জানো, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আমার বিক্রয় বাড়বে, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে বন্ধুরা, এই প্রাপ্য হিসাব ডেবিট আমরা টাকা পাবো, এটা কি হিসাবে ডেবিট করছি? সম্পদ হিসাবে ডেবিট করছি, আমরা সম্পদ হিসাবে ডেবিট করছি। আর বিক্রয় হিসাব ক্রেডিট করছি কি হিসাবে? আমরা আয় হিসাবে ক্রেডিট করছি।
এখন দেখো বন্ধুরা, এই সমন্বয় জাবেদা কিন্তু বলে দেবে এর পোস্টিং কোথায় হবে। দেখো বন্ধুরা, এখানে বিক্রয় হিসাব ক্রেডিট, আর আমাদের এখানে বিক্রয় হিসাবও কিন্তু ক্রেডিট, এখানে বিক্রয় হিসাবও কিন্তু ক্রেডিট। তাহলে আমরা জানি ক্রেডিট ক্রেডিট কি হয়, যোগ হয়। তাহলে আমরা এই বিক্রয়ের সাথে আমাদের এই বিক্রয়টা কি হবে, যোগ হবে। দেখো জাবেদা কিন্তু বলে দিচ্ছে কি করতে হবে। এবার প্রাপ্য হিসাব ডেবিট করেছি আমরা, প্রাপ্য হিসাব কি, সম্পদ, সম্পদ হিসাব ডেবিট করেছি। এখন যদি আমাদের রেওয়া মিলে যদি প্রাপ্য হিসাব নামে কোনো সম্পদ থাকে, সেই সম্পদের সাথে যদি এখানে থাকতো যদি প্রাপ্য হিসাব, যদি আগে যদি কোনো প্রাপ্য হিসাব যদি আমাদের থাকতো, সেটা কিন্তু থাকতো ডেবিট পাশে, ডেবিট পাশে মনে করো 50,000 টাকা। যদি আমাদের এরকম রেওয়া মিলে প্রাপ্য হিসাব থাকে, এই প্রাপ্য হিসাব ডেবিট, আর এখানেও কিন্তু প্রাপ্য হিসাব আমি ডেবিট করছি, তাহলে এই প্রাপ্য হিসাব দিয়ে কী হতো, যোগ হতো। আর যদি এখানে যদি প্রাপ্য হিসাব না থাকতো, তাহলে সরাসরি আমি এখান থেকে সম্পত্তি পাশে নিয়ে, যেহেতু আমরা জানি প্রাপ্য হিসাবে সম্পত্তি হিসাবে বসবে, আর্থিক অবস্থা বিবরণী বা ব্যালেন্স শিটে সম্পত্তি পাশে বসবে। তাহলে এখন দেখো বন্ধুরা, আমাদের এই জাবেদাটা যদি আমরা সমন্বয় জাবেদা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তা সমন্বয় জাবেদা একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো যে এটা আমরা কী হিসাবে এখানে তো আমরা যখন ডেবিট এবং ক্রেডিট করি, কী হিসাবে ডেবিট করেছি, কী হিসাবে ক্রেডিট করছি, এটা তো আমাদের শনাক্ত করতেই হয়। কারণ এটা যদি শনাক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জাবেদাটা হবে না। তাহলে কী হিসাবে ডেবিট করেছি, কী হিসাবে ক্রেডিট করেছি, এটা যদি শনাক্ত করতে পারি, জাবেদা করতে পারি, তাহলে এই জাবেদা আমাকে ইনস্ট্রাকশন দেবে আমি কার সাথে গিয়ে যোগ হব আর কার সাথে যে বিয়োগ হব, অথবা এটাকে আমি সম্পত্তির পাশে একা বসবো, না ওই সম্পত্তির সাথে আমি যোগ হয়ে বসবো, এটা আমি দায় পাশে বসবো, না এই ধরনের দায় আমার রেওয়া মিলে থাকলে আমি সেখানে যোগ হয়ে বসবো। এটা কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেবে। অতএব তোমাকে কিন্তু কোনো সমন্বয় কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না। তাই বন্ধুরা দেখো, বিনিয়োগের সুদ বকেয়া আছে, বিনিয়োগের সুদ যদি বকেয়া থাকে আমরা কী করবো, বকেয়া বিনিয়োগের সুদ আমরা এটা পাবো, তাহলে এটা আমাদের সম্পত্তি। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট, আর এটা যেহেতু আমাদের আয়, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট করেছি, আর এখানে কিন্তু বিনিয়োগের সুদ ক্রেডিট করেছি জাবেদায়, তাহলে আমার ক্রেডিট যোগ হবে। আর বকেয়া বিনিয়োগের সুদ নামে কোনো আইটেম নাই, তাহলে বকেয়া বিনিয়োগের সুদ আমরা ডেবিট করেছি কি হিসাবে, সম্পত্তি হিসাবে। তাহলে একেবারে ব্যালেন্স শিটে আমাদের সম্পত্তির পাশে গিয়ে আমাদের বকেয়া বিনিয়োগের সুদ হিসাবে বসবে। তাহলে বন্ধুরা, আমি যে কথাটা বলতে যাচ্ছি, যেহেতু তোমরা এখন সেকেন্ড ইয়ার আসছো, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ার তোমরা সমন্বয় জাবেদাগুলো তোমরা করে আসছো, যেহেতু করে আসছো, যদি এখন যদি তোমাদের ওখানে কোনো উইকনেস থাকে, তাহলে সেটা তোমরা আগে ফুলফিল করো। যদি উইকনেসটা ফুলফিল করতে পারো সমন্বয় জাবেদার, তাহলে আমার মনে হয় না তোমাদের আর্থিক বিবরণীতে কোনো সমন্বয় নিয়ে তোমাদের টেনশন করতে হবে। যা জাবেদাটা তোমরা করবা, আর জাবেদা তোমাকে নিঃসন্দেহ দেবে, তুমি এর সাথে যোগ হও, ওর সাথে বিয়োগ হও, বা এটা সম্পত্তির পাশে বসবে, ওর দায় পাশে বসবে। আশা করি বন্ধুরা বুঝতেছো। আমরা একটু সামনে আগাই। এরপর দেখো, আমরা এর আগে আমরা বকেয়া বেতন নিয়ে দেখেছি, কিন্তু অগ্রিম বেতনগুলো নিয়ে আমাদের কিন্তু সমস্যা আছে বন্ধুরা। আমরা শুধু অগ্রিম বেতন না, অগ্রিম সে কোনো সমন্বয় নিয়ে, তোমরা জানো সমন্বয় প্রধানত দুই প্রকার, একটা হলো বকেয়া আর একটা হলো অগ্রিম সমন্বয়গুলোকে নিয়ে কিন্তু একটু ঝামেলা থাকে। কারণ আমরা বকেয়া যে সমন্বয়গুলো থাকে সেগুলো কিন্তু হিসাবভুক্ত থাকে না, কিন্তু অগ্রিম সমন্বয়গুলো কিন্তু হিসাবভুক্ত থাকে। কীভাবে আমি দেখাচ্ছি দেখো, আমাদের এখানে বেতন দেওয়া আছে 5,000 টাকা, আর এখানে বেতন বকেয়া আছে 1,000 টাকা, অগ্রিম আছে এখানে 1,000 টাকা। তাহলে বন্ধুরা মানে কি, আমরা যে এখানে 5,000 টাকা দিয়েছি, এই 5,000 টাকার মধ্যে 1,000 টাকা আছে অগ্রিম। তাহলে প্রশ্ন হলো, এই যে অগ্রিম বিষয়টা কি এখানে অন্তর্ভুক্ত আছে? তাহলে এইটা কিন্তু ফ্যাক্টর, কিন্তু বকেয়া কিন্তু অন্তর্ভুক্ত থাকে না, অন্তর্ভুক্ত থাকে না। যার ফলে বকেয়া সমন্বয়গুলো আমি সরাসরি সমন্বয় থেকে করতে পারি, কিন্তু অগ্রিম সমন্বয়গুলো কিন্তু আমি সরাসরি সমন্বয় থেকে করতে পারবো না। আমাকে দেখতে হবে যে রেওয়া মিলে কী হিসাবে রেকর্ড করা আছে। এখন অনেক সময় দেখো, রেওয়া মিলে বেতন শুধু বেতন হিসাবে রেকর্ড করা থাকতে পারে, আবার দেখো অগ্রিম বেতন হিসাবে রেকর্ড করা থাকতে পারে। যেমন অগ্রিম বেতন আমি দুইভাবেই রেকর্ড করতে পারি। যেমন এখানে দেখো অগ্রিম ভাড়া আছে, এখানে বীমা আছে, অগ্রিম মজুরি আছে। এখানে কিন্তু অগ্রিম ভাড়া, এটা কিন্তু ভাড়া হিসাবে রেকর্ড করা থাকতে পারতো, অর্থাৎ আমি ভাড়া প্রদান করে অগ্রিম ভাড়াও হিসাব করতে পারতি, অথবা আমি ভাড়া খরচ হিসাবেও দেখাতে পারি। অগ্রিম ভাড়া হলে আমি সম্পদ দেখাচ্ছি, আর খরচ হইলে আমি ভাড়া হিসাব দেখাচ্ছি। তাহলে এখন এইটা কিন্তু এখানে একটা খুব ভাইটাল বিষয়, যে তুমি যদি অগ্রিম খরচগুলো অগ্রিম খরচ হোক আর আয় হোক, আমাকে দেখতে হয় যে এই যে খরচটা আমি কী হিসাবে রেকর্ড করছি, খরচ হিসাবে রেকর্ড করছি না এটা সম্পত্তি হিসাবে রেকর্ড করছি। এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। যদি আমরা এই বিষয়টা খেয়াল না রাখি, তাহলে আমাদের কিন্তু সমন্বয় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
তাহলে বন্ধুরা আমরা এক একটা আসি, তাহলে দেখি একটু দেখে নিই। তাহলে এখন দেখো বন্ধুরা, এখানে আমাদের বেতন অগ্রিম আছে এবং বেতন এখানে কি হিসাবে রেকর্ড করা হয়েছে, খরচ হিসাবে রেকর্ড করা হয়েছে। কত টাকা খরচ রেখা হয়েছে আমরা 5,000 টাকা, কিন্তু সমন্বয় বলছে বেতন 1,000 টাকা কি আছে, বেতন 1,000 টাকা আমাদের অগ্রিম আছে। তাহলে আমরা খরচ দেখাইছি 5,000 টাকা, কিন্তু প্রকৃত খরচ আমাদের 5,000 টাকা নয়, তাহলে প্রকৃত খরচ আমাদের 4,000 টাকা, কারণ যেহেতু আমাদের 1,000 টাকা কি আছে, অগ্রিম আছে। তাহলে বন্ধুরা এখন দেখো, তাহলে আমরা খরচ দেখিয়েছি কত, তাহলে আমরা এখানে হিসাবে রেকর্ড করছি কি হিসাবে, রেকর্ড করছি আমরা খরচ হিসাবে, রেকর্ড করছি খরচ হিসাবে। তাহলে আমাদের খরচ দেখাচ্ছি কত, 5,000 টাকা, কিন্তু প্রকৃত খরচ কত, 4,000 টাকা। তাহলে আমাদের খরচটা কমে যাবে, খরচটা কমে যাবে, 1,000 টাকা খরচ কমে যাবে। আশা করি বন্ধুরা বুঝতেছো। পাশাপাশি এই যে এখন অগ্রিম আছে, বছরের শেষে আমাদের বলা আছে যে এই যে সমন্বয়গুলো কিন্তু বলা থাকে বছরের শেষে, আর এগুলো আমরা বছরের যে কোনো সময় আমরা রেকর্ড করে থাকি। তাহলে বছরের শেষে যখন বলা আছে 1,000 টাকা অগ্রিম আছে, তাহলে আমি খরচ দেখিয়েছিলাম 5,000 টাকা, কিন্তু প্রকৃত খরচ আমার 4,000 টাকা, তাহলে 1,000 টাকা আমি খরচ কমিয়েছি। আর এই যে অগ্রিম খরচ, আমি অগ্রিম দিয়েছি, এখন আমি সেবা নেই নাই, অর্থাৎ ভবিষ্যতে সুবিধা পাবো। এই ভাড়া আমি 1,000 টাকা, বেতন আমি 1,000 টাকা অগ্রিম দিয়েছি, মানে কি এই কর্মীর কাছ থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। তাহলে যেখান থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো সেটা আমার জন্য সম্পদ। তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাবে, একদিকে খরচ বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, আর একদিকে সম্পদ বৃদ্ধি পাবে আমার 1,000 টাকা। খরচ হ্রাস পাবে বেতন, আর সম্পত্তি বৃদ্ধি পাবে অগ্রিম বেতন, অগ্রিম বেতন। এখন দেখো বন্ধুরা, খরচ যদি বৃদ্ধি পায়, হ্রাস পায়, তাহলে খরচ হয় ক্রেডিট, খরচ হয় ক্রেডিট। আর অগ্রিম 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 বেতনটা কি, আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে বেতন অগ্রিম বেতন হবে ডেবিট। এখন দেখো, তুমি যদি এই সমন্বয়টা জাবেদা করতে পারো, তাহলে তুমি এটা কোথায় পোস্টিং দেবা, কিন্তু ও বলে দেবে। কীভাবে বলে দেবে, দেখো তুমি এখানে বেতন কি করছো, ডেবিট করেছো, আর এখানে বেতন কি করেছো, ক্রেডিট করেছি। তাহলে এই ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এতদিন শিখছি যে খরচ বকেয়া অগ্রিম থাকলে বিয়োগ হয়। আমরা বলে এসেছি যে হ্যাঁ, খরচ যদি অগ্রিম থাকে তাহলে কী করবো, সংশ্লিষ্ট খরচ থেকে বাদ দেবা। কিন্তু কেন বাদ দেবো, এই দেখো এই সমন্বয় জাবেদাই বলে দিয়েছে বেতন হিসাব ক্রেডিট করেছি, আর এখানে রেওয়া মিলে কি আছে, বেতন হিসাব ডেবিট আছে। তাহলে ডেবিট এবং এখানে ক্রেডিট, এখানে কি হবে, এই অগ্রিমটা এই জন্য বাদ যাবে। আর এই যে অগ্রিম বেতন আমি কী হিসাবে ডেবিট করেছি, সম্পদ হিসাবে, এটা সরাসরি সম্পত্তি পাশে আমাদের ব্যালেন্স শিটে বা আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তি পাশে বসবে। তাহলে আমি বন্ধুরা এই কথাটাই তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে তোমরা সমন্বয়গুলো জাবেদা শিখো, তাতে তোমাদের অনেক উপকার হবে, তোমাদের বেসিকটা স্ট্রং হবে। তোমাদের যে কোনো ধরনের এই সমন্বয় জাবেদা হোক, আর্থিক বিবরণী হোক, বা যে কোনো নর্মাল জাবেদা হোক, যে কোনো জায়গায় তোমাদের অ্যাডমিশন রিলেটেড যদি এরকম টেকনিক্যাল কোনো কোশ্চেন আসে, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। এই জন্য তোমরা মূল জায়গাগুলোতে টাচ করার চেষ্টা করো, তাহলে তোমাদের অ্যাকাউন্টিং যেমন তোমাদের একটা খুব ভালো মানে খুব করতে তোমার ভালো লাগবে, অ্যাকাউন্টিংয়ের প্রতি তোমার একটা আন্তরিকতা বা একটা অন্যরকম আনন্দ পাবে যে অ্যাকাউন্টিং করতে গেলে। পাশাপাশি এই রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে যে কোনো পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যায়ে হোক, অথবা অ্যাডমিশন টেস্টে হোক, বা তোমার চাকরির ক্ষেত্রে হোক, তোমরা এই বিষয়গুলো যেহেতু তোমার বেসিক্যালি স্ট্রং হবে, তুমি এই বিষয়গুলো খুব ভালোভাবে তুমি অ্যান্সার করতে পারবে। ওকে বন্ধুরা, আমরা আরেকটা দেখে নেই। দেখো আমাদের ভাড়া, এখানে ভাড়া আছে অগ্রিম 2,000 টাকা। এখন দেখো বন্ধুরা, ভাড়াটা কী হিসাবে রেকর্ড করা আছে, দেখো এইটা কিন্তু ফ্যাক্টর, এটা ভাড়া কিন্তু সম্পদ হিসেবে রেকর্ড করা আছে, সম্পদ। আর এখানে কিন্তু বেতনটা কী হিসাবে রেকর্ড করা ছিল, খরচ। তাহলে আমাদের খরচও থাকতে পারে, সম্পদ হিসেবে রেকর্ড করা থাকতে পারে খরচের ক্ষেত্রে। তাহলে খরচ যখন আমরা পরিশোধ করি, তখন আমরা দুইভাবে রেকর্ড করতে পারি, খরচ হিসাবে রেকর্ড করতে পারি, সম্পদ হিসাবে রেকর্ড করতে পারি। এই জন্য আমাদের জাবেদা কিন্তু চেঞ্জ হবে। যখন খরচ হিসেবে রেকর্ড করবো তখন জাবেদা একরকম, সমন্বয় জাবেদা, আর যখন সম্পদ হিসেবে রেকর্ড করবো তখন সমন্বয় জাবেদা কিন্তু আরেক রকম হয়। দেখো কীভাবে হয়। এখানে বলা আছে ভাড়া 2,000 টাকা অগ্রিম আছে। এ কথা অর্থ কি, যে আমরা ভাড়া যখন দিয়েছিলাম, সম্পদ দেখেছিলাম 8,000 টাকা, কিন্তু বছরের শেষে এসে বলছে আমার 2,000 টাকা অগ্রিম আছে। ভাড়া 2,000 টাকা যখন দিয়েছিলাম তখন ছিল 8,000 টাকা, কিন্তু এখন আছে 2,000 টাকা। তাহলে মানে কি, যদি এখন 2,000 টাকা থাকে, তাহলে ভাড়া আমার সম্পদ আছে এখন 2,000 টাকা, তাহলে বাকি যে ভাড়াটা সেটা আমাদের 6,000 টাকা, এটা খরচ হয়ে গেছে। কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে বন্ধুরা যখন দিছিলাম তখন আমার সম্পদ ছিল 8,000 টাকা, কিন্তু বছরের শেষে সম্পত্তি আছে কত, 2,000 টাকা। তাহলে কি হলো, আমার সম্পত্তি কমে গেল, সম্পদ কমে গেল। কত টাকা কমলো, 6,000 টাকা কিন্তু সম্পদ কমে গেল, 2,000 টাকা না কিন্তু 6,000 টাকা। কারণ দিছিলাম 8,000 টাকা সম্পদ, এখন আছে 2,000 টাকা, তাহলে আমার 6,000 টাকা সম্পদ কমে গেছে। তাহলে আমার অগ্রিম ভাড়া কমে গেছে 6,000 টাকা। কমে যাক কি হিস্ট্রি হয়েছে,
এটা খরচ সৃষ্টি হয়েছে, কারণ আমি যখন দিছিলাম 8,000 টাকা তখন আমার সম্পদ ছিল, কিন্তু আমি কিছুদিন সেখানে থেকেছি, থাকার পর কী হয়েছে, আমার খরচ হয়ে গেছে। কারণ সম্পদ এখন 2,000 টাকা আছে, কেন বাকি 6,000 টাকা খরচ হয়েছে বিদায় আমার এখন 2,000 টাকা সম্পদ আছে। তাহলে আমার কি হলো, এই 6,000 টাকা যখন সম্পদ কমে গেল, অন্যদিকে আমাদের খরচ বেড়ে গেল, খরচ বেড়ে গেল 6,000 টাকা। খরচের নাম কি, ভাড়া। এখন দেখো আমার সম্পত্তি কমলে কি হয়, সম্পত্তি বাড়লে হয় ডেবিট, সম্পত্তি কমলে হয় ক্রেডিট। তাহলে সম্পত্তি কমলে আমার ক্রেডিট হয়, আর খরচ বাড়লে হয় ডেবিট। এখন দেখো বন্ধুরা আমাদের কি সমন্বয়, আমাদের যাবতীয় কি ইনস্ট্রাকশন দিচ্ছে। দেখো এখানে অগ্রিম ভাড়া ছিল ডেবিট হিসেবে, সম্পদ হিসাবে, আর এখানে অগ্রিম ভাড়া আমরা ক্রেডিট করেছি ক্রেডিট হিসাবে। কত টাকা, 6,000 টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিট কি হয় বন্ধুরা, বিয়োগ হয়। এই জন্য আমরা কি করব, অগ্রিম ভাড়া থেকে এই ভাড়ায় আমরা বিয়োগ করব কত টাকা, 6,000 টাকা কিন্তু। আর দেখো এখানে ভাড়া আমরা ডেবিট করেছি কি হিসাবে, খরচ হিসাবে। তাহলে এই খরচটা আমরা কোথায় নেই, আমরা জানি আর্থিক বিবরণীতে, আয় বিবরণীতে। আয় বিবরণীতে আমরা খরচগুলো, আমরা আয়ের থেকে ব্যয়গুলো আমরা সমন্বয় করি, মিলকরণ করি। তাহলে এই যে ভাড়াটা আমাদের, এটা যাবে কোথায়, আয় বিবরণীতে। তাহলে একদিক কী হবে, অগ্রিম ভাড়া থেকে আমাদের ভাড়াটা বাদ যাবে, যেহেতু এখানে অগ্রিম ভাড়া সম্পদ আর এখানে অগ্রিম ভাড়া আমরা ক্রেডিট করেছি, তা ডেবিট এবং ক্রেডিটে কী হয়, বিয়োগ হয়। আর এখানে ভাড়া খরচ হিসেবে আমরা ডেবিট করেছি। যদি আমার রেওয়া মিলে ভাড়া নামে কোনো আইটেম থাকতো তার সাথে যোগ করতাম, অথবা যদি না থাকে তাহলে আমরা এটা কী করবো, আয় বিবরণীতে আমরা বিক্রয় থেকে বা আয় থেকে আমরা বাদ দেবো। বন্ধুরা আজকে আমাদের হাতে একেবারে সময় নেই, অলরেডি সময় ওভার। আশা করি তোমরা হয়তো কিছুটা বেসিক্যালি ধরতে পেরেছো। আমি আবারও বলি, তোমরা সমন্বয়গুলো যখনই আর্থিক বিবরণী করবা, মাথায় সমন্বয়গুলো জাবেদা নিয়ে নেবা। তাহলে ওই জাবেদা যদি নিতে পারো, তাহলে সমন্বয় জাবেদাই তোমাকে ইনস্ট্রাকশন দেবে, আমি কার সাথে যোগ হব, কার সাথে বিয়োগ হব, আমি সম্পত্তি পাশে বসবো না আমি দায় পাশে বসবো। আশা করি বন্ধুরা বুঝতেছো। আশা করি এখানেই আজকে আপাতত আমরা শেষ করছি। আগামী ক্লাসে আবার আরও কয়েকটা সমন্বয় আমরা দেখিয়ে আমরা চেষ্টা করব একটা পরিপূর্ণ আর্থিক বিবরণী তোমাদেরকে করে দিতে। আশা করি বন্ধুরা যদি সামান্যতম উপকৃত হয় তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।